আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে তোমাদের ক্লাস 6 বাংলার যে বুকটা আছে দুর্যোধন দাসের লেখা ঝুমুর কবিতাটি তোমাদের সাথে আমি আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলে দিই যে ঝুমুর, এটা থেকে তোমরা বুঝতে পারছো যে ঝুমুর গান, এটার সাথে এটা কিন্তু তোমরা অনেকেই জানো, এটার সাথে তোমরা অনেকেই পরিচিত যে ঝুমুর গান হলো, যদিও এই যে কবিতাটা এখানে আমরা দেখব যে পড়লে বুঝতে পারবে যে ফাল্গুন মাসে কচি কচি নিম পাতা বের হয়, স্বাদে মিষ্টি না হলেও এই সময় যে প্রাকৃতিক অবস্থা তাতে নিম পাতা অতি সুস্বাদু হয়। ফাল্গুন মাসের পরে আবার চৈত্র মাসে শ্রীফল, বেল খুব মিঠা লাগে, এরকম এগুলো এখানে তোমাদেরকে বলবো। কিন্তু আগে একটুখানি বলি যে এই যে ঝুমুর গান হলো বাংলার আদিবাসী এবং গ্রামীণ অঞ্চলের একটা কিন্তু জনপ্রিয় লোকগীতি ও নৃত্যধর্মী গান, যা মূলত পশ্চিমবঙ্গে, এটা হয়তো নানা জায়গায় দেখতে পাবে, কিন্তু যা মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আসামের যে চাষাভুষো বা শ্রমজীবী মানুষের মধ্যে কিন্তু এটা বেশি প্রচলিত। এই গান সাধারণত জীবনযাপন, প্রেম, প্রকৃতি, শস্য, ঋতু পরিবর্তন নিয়ে কিন্তু লেখা হয় এবং নৃত্য সহ পরিবেশিত হয়। এছাড়া কিন্তু আরও এর নানা দিকও দেখতে পাওয়া যায়। আমি এখানটাতে দেখবে, এখানটা যখন পড়াবো সেখানে বুঝতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলত ঝাড়খণ্ড ও পুরুলিয়া অঞ্চল থেকে কিন্তু এর উৎপত্তি। আর দেখবে এর যে ভাষা, স্থানীয় ভাষা যেমন সাঁওতালি, বাংলা, কুড়ুক, নাগপুরিয়া, এই ভাষাগুলো হয়। আর গান গাওয়ার সময় দল বেঁধে মেয়েরা বা ছেলেরা কিন্তু একসাথে হাত ধরে বা কাঁধে হাত রেখে কিন্তু এই গানের সাথে তারা নৃত্য পরিবেশন করে। এখানে বাদ্যযন্ত্র যেমন মাদল, ঢোল, কাঁসি, করতাল ইত্যাদি বাদ্যযন্ত্র কিন্তু এখানে আমরা দেখতে পাই। যেমন এখানে একটুখানি বলি যে প্রেম, কৃষিকাজ, উৎসব, প্রকৃতি নিয়ে কিন্তু এগুলো রচিত হয় সহজভাবে, সহজ ছন্দ, হৃদয়গ্রাহী একটা সুর আর নৃত্যের সংমিশ্রণ আমরা এক্ষেত্রে দেখতে পাই। আবহমান বাংলার যে গ্রামীণ যে জীবন, সেটা কিন্তু এক্ষেত্রে ফুটে ওঠে। তো যাই হোক, এইটা এবার আমি একটুখানি পড়াই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, মাঘ মাসে শিম মিঠা, খুকরির ডিম গো, ফাগুনেতে মিঠা বাগানের নিম। দেখো, আমরা তো ঝুমুর গান বুঝলামই, বললাম তোমাদের সাথে একটু। তো এখানে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেক ঋতুতেই এখানে আমরা দেখতে পাবো যে কিছু না কিছু পাওয়া যায়। কোন মাসে কোন জিনিস পাওয়া যায় সেটা কিন্তু একটা, যারা খাদ্যপ্রিয় বা খাদ্যরসিক তারাই কিন্তু বলতে পারে। যারা ধরো খাদ্যের সাথে পরিচিত না, খেতে ভালোবাসে না, তারা কিন্তু বলতে পারবে না। যেমন দেখো, আমরা এখানে দেখছি যে মাঘ মাসে শিম খেতে ভারী মিষ্টি, অন্য কিছুই তার মতো কিন্তু নয়। এখানে আমরা তাহলে আর কি দেখছি যে ফাল্গুন মাসে কচি কচি নিম পাতা বের হয়, স্বাদে মিষ্টি না হলেও এই সময় যে একটা প্রাকৃতিক অবস্থা তাতে কিন্তু নিম পাতা অতি সুস্বাদু মনে হয়। চৈত মাসে শ্রীফল মিঠা, খায়ে, আচ্ছা খায়ে মানে হচ্ছে খেয়েছিল, ছিল রামগো বৈশাখেতে, মিঠা গেতি মাছে আমগো। তো দেখো, ফাল্গুন মাসের পর চৈত্র মাসে শ্রীফল, অর্থাৎ কি শ্রীফল মানে বেল, বেলও খুব মিঠা লাগে। আর বৈশাখ মাসে গেতি মাছ দিয়ে আমেও যে একটা টক, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। মানে বৈশাখ মাসে যে গেতি মাছ হয়, বুঝতে পেরেছো, সেইটা দিয়ে যে আম, সেইটা মানে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো, জ্যৈষ্ঠ মাসে আম মিঠা, আষাঢ়ে কাঁঠাল গো, বনবাসে খাল্ল কৌশল্যা দুলাল গো। আচ্ছা, আমি আর একটুই আছে, পড়িয়ে একবারে বলে দিচ্ছি। দাস দুর্যোধন ভনে, দহি মিঠা শ্রাবণে, ভাদর মাসে মিঠা পাকাতাল দুগুণ গো। তাহলে দেখো, এত অবধি তো আমরা বুঝেছিলাম। এবার কি বলছে যে আষাঢ় মাসে কাঁঠাল দারুণ মিষ্টি, বনবাসে থাকাকালীন কৌশল্যা নন্দন, অর্থাৎ শ্রীরাম খেয়েছিলেন এই কাঁঠাল। কাঁঠাল কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে। তো যাই হোক, তারপরে দেখো, আবার শ্রাবণে খেতে ভালো মিষ্টি দই। অন্যদিকে ভাদ্র মাসে পাকা তালের তুল্য মিষ্টি কিছুই নেই,
অর্থাৎ কি বোঝাচ্ছে যে আমাদের যে মানে আমাদের এখানে কি শস্য শ্যামল বঙ্গদেশে এক এক মাসে এক একটি জিনিস পাওয়া যায় যা আমাদের ভালো লাগে। মানে এখানে দেখবে যেমন উৎসব বা আমাদের একটা কথাই আছে 12 মাসে 13 পার্বণ, এইগুলো যেমন লেগে থাকে সেই রকমই আমাদের কিন্তু এখানে খাবার জিনিসেরও কোনো অভাব নেই। এখানে সুখাদ্যের তো অভাব নেই। সেই জন্য এখানকার যারা দেখবে মানুষজন বলে না যে বাঙালিরা, মানে এখানকার যে মানুষজন আছে তারা কিন্তু বেশ ভোজন রসিক হয়। এবার তারা কিন্তু জানে যে কোন সময় কোন জিনিসটা ভালো পাওয়া যায় বা কোন সময় কোন জিনিসটা খেলে ভালো লাগবে, এরকম কিন্তু জানে। এবার বাঙালির সুখাদ্য তালিকায় তাই মাছ থেকে শাক সবই আছে, ফলমূল, দুধ, দই, ছানা এসব যেমন রয়েছে, তেমনি কোন মাসে কোনটি ভালো, কোনটি খেতে ভালো লাগে সেটা কিন্তু তারা ভালো করেই কিন্তু জানে। যেমন ভাদ্র মাসের যেটা পাকা তাল স্বাদে গন্ধে খুব মধুর হয়, এটা যেমন খুব মিষ্টি হয়, সেইগুলোও কিন্তু আমরা এগুলো জানি। তাহলে আমাদের যদি কোশ্চেন করা হয় যে আষাঢ় মাসে কি পাকে, তাহলে আমরা কি বলবো? আষাঢ় মাসে কাঁঠাল পাকে। আর কোন মাসে আম পাকে? আমাদের যদি বলা হয় জ্যৈষ্ঠ মাসে আম পাকে। আর বলো তো কোন মাসে পাকা তালের স্বাদ দ্বিগুণ হয়? এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোন মাসে পাকা তালের স্বাদ দ্বিগুণ হয়। আর কোন মাসের দই মিষ্টি হয়? শ্রাবণ মাসে দই মিষ্টি হয়। আচ্ছা, এখানে তো আমরা মাসগুলোর নামগুলো পেয়েছি। এখানে একটা কথা বলো, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে 12 মাসের মধ্যে কোন কোন মাসের নাম এখানে করা হয়নি? এখানে কিন্তু আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ মাসের নাম করা হয়নি। আর মাঘ মাসে যদি বলা হয় যে আমরা তো দেখেছি এখানে মাঘ মাসের কিন্তু উল্লেখ আছে। এখানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মাঘ মাসে কি কি দ্রব্য পাওয়া যায়, মাঘ মাসে শিম, ঘুগরির ডিম পাওয়া যায়। আর একটা তোমাদেরকে জিজ্ঞাসা করি, এটা মনে হয় কি ধরলাম, কোন মাসে তাল মিষ্টি? ভাদ্র মাসে তাল মিষ্টি। আর বনবাসে কে কি ফল খেয়েছিল? শ্রী রামচন্দ্র 14 বছর বনবাসে থাকার সময় জ্যৈষ্ঠ মাসের মিষ্টি আম আর আষাঢ় মাসের কি খেয়েছিল বলো তো? আষাঢ় মাসের কাঁঠাল খেয়েছিলেন। আর যেটা তোমাদের যে কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করলাম, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে সেটা মানে ধরেছিলাম তোমাদের কোন মাসে পাকা তালের স্বাদ দ্বিগুণ হয়, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট অন্য চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।